আপনি প্রত্যেকটা সময় দেখবেন যে প্রত্যেকটা দলের সাথে এক ধরনের একটা আস্থাহীনতার কিন্তু সিলসিলা জামাতের আছে। ইভেন এখন যে বিএনপির সাথে জামাতের যে লড়াইটা, এই লড়াইটাও কিন্তু এক ধরনের আস্থাহীনতা থেকে। যেদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে গুরুত্বপূর্ণ মিটিং রেখে জামাতের নায়েব আমির আবু তাহের সাহেব উনি এনসিপির সাথে মিটিং করতেছিল। দেখেন, এনসিপির সাথে মিটিং করা তো দোষের কিছু না, বরং এনসিপি এই জোটে আসলে এই জোটের বা এই সমঝোতার অনেক অনেক গুরুত্ব পায় বা এটা ভারী হয়ে যায়। এটা আমরাও বুঝি যে ইসলামী দলগুলোর সাথে জুলাইয়ের শক্তির একত্রিত হয়েছে, দ্যাট মিনস এটা খুবই পাওয়ারফুল একটা পুশিং হয় জনগণের জন্য। তো এই যে রাজনৈতিক আস্থাহীনতাটা তৈরি করে এত সুন্দর একটা সম্ভাবনাকে শেষ করে দেওয়া হলো, এটা খুবই খুবই রিস্কি একটা জায়গায় বাংলাদেশকে ফেলে দেওয়া হয়েছে এবং রাজনীতির জন্য, বিশেষ করে ইসলামপন্থী রাজনীতির জন্য এটা খুবই ক্ষতি হয়েছে। এটা আমরা আমাদের প্রজন্ম থেকে বলতে পারি। ধরেন আপনি বিএনপির সাথে গিয়ে দেখা করে বলতেছেন যে আমরা জাতীয় সরকারে থাকতে চাই। হোয়াট ইজ দিস? এটা কেন? মানে আপনি জাতীয় সরকারে থাকবেন, এটা 8 দল, আপনি একটা সমঝোতার মধ্যে আছেন, তারা কি রাজি কি না এটাও তো চিন্তা করবেন, তাদের সাথে একদম ডিসকাশন তো করতে হবে না। তো আপনি কীভাবে এটা স্টেটমেন্ট দেন যে আমাদের আমির দিছে স্টেটমেন্ট? কারণ গণভোট আমাদের দেশের জন্য, আমাদের দেশকে আগামীর জন্য, দেশের আগামীর জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। গণভোটে অবশ্যই হ্যাঁ বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের রাজনীতিতে উত্তাল সময় চলছে। আমরা সবাই নির্বাচনী ট্রেনে উঠছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইসলামপন্থী আমরা যারা এই মুহূর্তে কথা বলার কথা ছিল বাংলাদেশের আগামী গঠন এবং গণভোটে হ্যাঁ এবং প্রত্যেকের যেই চিন্তাধারা, আদর্শিক দলের ব্যাপারে যে প্রচারণার জায়গা ছিল সেটা না করে এখন করা লাগতেছে যে আমরা কেন ইসলামপন্থীরা এই সমঝোতার জায়গাটাতে থাকতে পারলাম না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারলাম না, এটা নিয়ে। তা আমি এটা নিয়ে একটা সিরিজ ভিডিও করার কথা বলছি। প্রথম পর্ব আপনারা দেখছেন, বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কথাই বলছেন, অনেকে সাড়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এবং এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতের নির্বাচনী সমঝোতা দায়দারও শিরোনামে আপনাদের জন্য যে ভিডিওটা আমি করছি, এখানের এই দ্বিতীয় পর্বে আমরা কথা বলবো রাজনৈতিক আস্থাহীনতার পয়েন্টটা নিয়ে, যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদ সম্মেলনে জামাতের ব্যাপারে বলছেন যে আমরা রাজনৈতিক আস্থাহীনতা অনুভব করছি জামাতের উপরে। আস্থাহীনতাটা কেন হয়েছে? যে দেখেন, এখানে জামাতের যারা সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন এবং এটা খুবই মানে গোছালো তাদের এই কার্যক্রমগুলো, এবং তারা এটাকে একদম নিজেদের দায়িত্ব মনে করে করেন, যে দলের ব্যাপারে সত্য মিথ্যা বানায় টানায় সব কিছুই তারা বলেন। এই জন্য তারা করছে কি, ওই আসন সংখ্যাটাকে মূল ফ্যাক্ট বানায় নিছে, যে ইসলামী আন্দোলন 143 আসন চায়, 100 আসন চায়, এই চাই সেই চাই। আসলে এই পুরো সমঝোতায় আমি বিগত পর্বেও বলছি যে আসনটা কোনো ফ্যাক্ট ছিল না, এবং সংবাদ সম্মেলনে এই ব্যাপারটা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্লিয়ার করছে যে এখানে রাজনৈতিক আস্থাহীনতা ছিল। আস্থাহীনতার সবচেয়ে বড় পয়েন্ট যেটা ছিল সেটা মিটিং নিয়ে তালবাহানা করা। আপনি একটা এত বড় একটা রাজনৈতিক গোছালো ভূমিকা রাখবেন, ঐতিহাসিকভাবে যেই দলগুলো কখনোই একসাথে বসে না, একসাথে কাজ করে নাই, সেই দলগুলো আপনারা একটা ঐক্যের জায়গায় আসবেন, অথচ সেখানের এই ব্যাপারগুলো নিয়ে মিটিংগুলোর ক্ষেত্রে এই ধরনের তালবাহানা করলে অবশ্যই আস্থাহীনতাটা সৃষ্টি হয় এবং অবিশ্বাসটা সৃষ্টি হয়। আমরা যদি দেখি যে এই আস্থাহীনতার এই বিষয়গুলো নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের শরীফুল ইসলাম রিয়াদ ভাই, উনি এই সমঝোতার ইন্টারনাল অনেক বিষয়গুলো জানতেন। তো উনি এটা নিয়ে একটা গোছালো কথা কিন্তু অনেক আগেই বলছিলেন, এবং এটা বলার সবচেয়ে বড় কারণ ছিল যে আমরা ব্যাপারগুলো কিন্তু অ্যাড্রেস করতেছি এবং এটা কিন্তু ঠিক হচ্ছে না। জামাতকে এক ধরনের একটা মেসেজ দেওয়া পাবলিকলি আলাপটা দিয়ে। ইভেন এই সময়টাতে আমি আমার কথা বলি, আমি নিজেও প্রোটোকল ভেঙে জামাতের একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমি নাম বলবো না কারণ এটা বলা উচিত হবে না, নয়তো আমি নাম বলতে পারলে ভালো হইতো, কিন্তু ওনার সাথে আমি আরও একজন সহ আমরা পল্টনে, নয়া পল্টনে এই যে মোগল রেস্তোরাঁয় আমরা বসছিলাম, সেখানে বৈশা আমরা নিজেরাও কিন্তু এক ধরনের একটা মেসেজ ওনাকে দিছিলাম যে আপনারা একটু জামাতের সেন্ট্রালে বলেন যে এই ব্যাপারগুলো ইসলামী আন্দোলন অ্যাড্রেস করতেছে এবং এটা নেগেটিভ হচ্ছে, এবং ইসলামী আন্দোলন নিজেও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু জামাতকে জানাইছে যে আপনারা মিটিং নিয়ে এই ধরনের তালবাহানাগুলো কেন করেন। এবং এটা একবার দুইবার কিন্তু হয় না, এখানে এমন এমন ঘটনা ঘটছে যেটা খুবই খুবই কষ্টদায়ক। এটা আসলে মানে শত্রুরাও শত্রুদের সাথে করে না, এমন এমন কাজগুলো কিন্তু এখানে ইন্টারনালি ঘটছে, এবং এটা কেন হয়েছে আমরা এখন পর্যন্ত এটা জানি না। দেখেন, জামাত ইসলাম কিন্তু ঐতিহাসিকভাবে বিশ্বস্ত দল না, মানে এটা আমি জামাতের যারা সমর্থক হয়তো আপনি কষ্ট পাইতে পারেন, কিন্তু আপনি ইতিহাস ঘেটে দেখেন, আপনি 47 থেকে এখন পর্যন্ত এই বাংলাদেশের এই যে 2026 সাল পর্যন্ত এই সময়টাকে আপনি জামাতের রাজনীতিটাকে বিশ্লেষণ করেন, আপনি দেখবেন 47 সালে ভারত পাকিস্তান ভাগের সময় জামাত ইসলাম সে বিশ্বস্ততার প্রমাণ দিতে পারে নাই, কোনো অংশে দিতে পারে নাই। এটা সে পাকিস্তানের
অংশে যারা ছিলেন তাদেরকেও দিতে পারে নাই, ইভেন যারা অখণ্ড ভারতের পক্ষে ছিলেন তাদেরকেও দিতে পারেন নাই। অনেকে অনেক মৌলিক জায়গা থেকে কিছু কিছু স্ট্যান্ডে ছিলেন, হ্যাঁ, কিন্তু জামাত এখানে কোনো ধরনের বিশ্বস্ত প্রমাণ দিতে পারেন না। মওদুদি মরহুম জামাতের যিনি প্রতিষ্ঠাতা, ওনারা কোনো ধরনের বিশ্বস্ত জায়গা তৈরি করেন না। এরপরে যখন পাকিস্তান তৈরি হলো, ভেঙে গেল, যখন ভারতে যখন স্বাধীন পাকিস্তান তৈরি হওয়ার পরে সেই পাকিস্তানেও কিন্তু মওদুদি মরহুম ভালো রাজনীতি করতে পারেন নাই, কারণ সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের একটা আস্থাহীনতা, কওমি আলেমদের সাথে বা পাকিস্তানের যারা প্রভাবশালী ইসলামপন্থী তাদের সাথে কিন্তু জামাত প্রচণ্ড রকমের আস্থাহীন জায়গাতেই ছিল। এরপরে ধরুন বাংলাদেশ যখন ৭১ সৃষ্টি হয়েছে, বাংলাদেশ সৃষ্টির সময় কিন্তু আপনি জামাতকে আস্থাহীন দল হিসাবে, মানে আস্থাশীল দল হিসাবে আপনি পাবেন না, বরং দেখবেন যে সে তখনও আস্থাহীনতার প্রমাণটাই রাখছে। এদেশের সৃষ্টি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পলিটিক্যাল ডিসকাশনই হয়তো বিরোধিতা করছেন, কিন্তু আমি ওইটা এই ভিডিওর টপিক না, ওটা বলবো না। বাকি সে আস্থাশীল ছিল না ৭১-এ। এরপরে ধরেন রাজনৈতিক যতগুলো জায়গা আছে, ৮৬, ৯৬, ৯১, ২০০১, ইভেন ২০২৬ এসে আপনি প্রত্যেকটা সময় দেখবেন যে প্রত্যেকটা দলের সাথে এক ধরনের একটা আস্থাহীনতার কিন্তু সিলসিলা জামাতের আছে। ইভেন এখন যে বিএনপির সাথে জামাতের যে লড়াইটা, এই লড়াইটাও কিন্তু এক ধরনের আস্থাহীনতা থেকেই কেন হয়েছে এই লড়াইটা, এবং জামাত বিএনপিকে এত মারাত্মক নেগেটিভ জায়গা থেকে দেখা, এটাও আস্থাহীন জায়গা থেকে আমার কাছে মনে হয়। তো যেই দলের ক্ষেত্রে এই ধরনের অপশন থাকে বা এই ধরনের অ্যালিগেশন থাকে পিছনের রাজনীতিতে, তাদের প্রতি কিন্তু একটা ভয় কাজ করে, এবং তারা যখন এই ধরনের অবিশ্বস্ত কাজগুলো করেন এবং কিছু কিছু বিষয় আছে মানে যেটা রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করে, ধরেন আপনি বিএনপির সাথে গিয়ে দেখা করে বলতেছেন যে আমরা জাতীয় সরকারে থাকতে চাই, হোয়াট ইজ দিস? এটা কেন? মানে আপনি জাতীয় সরকারে থাকবেন, এটা ৮ দল, আপনি একটা সমঝোতার মধ্যে আছেন, তারা কি রাজি কিনা এটাও তো চিন্তা করবেন, তাদের সাথে এক ধরনের ডিসকাশন তো করতে হবে না, তো আপনি কীভাবে এটা স্টেটমেন্ট দেন যে আমাদের আমির দিছে এই স্টেটমেন্ট? এই ধরনের আরও অনেকগুলো পয়েন্ট আমি বলতে পারবো যেটা খুবই রাজনৈতিকভাবে আস্থাহীন হিসাবে জামাতকে আপনি ট্রিট করতে পারবেন, যেটা ইসলামী বাংলাদেশ তাদের সংবাদ সম্মেলনে বলছে যে আমরা রাজনৈতিক আস্থাহীনতার কারণে এই সমঝোতায় থাকি নাই। তো এই আস্থাহীনতাটা সবচেয়ে বড় ভূমিকা রাখছে, এবং আস্থাহীনতাটা আরও তৈরি হয়েছে কারণ কি, ধরেন মিটিংয়ে এক ধরনের কথা, বাইরে আরেক ধরনের কথা, এগুলো কিন্তু এখানে হয়েছে। দেখা গেছে যে একটা মিটিং হয়েছে, এই মিটিংয়ে আসন নিয়ে এক ধরনের একটা আলাপ হয়েছে বা কোনো একটা ব্যাপার নিয়ে আলাপ হয়েছে, পরের দিন দেখা গেছে যে এটা নিয়ে মিডিয়ায় একটা অন্য নিউজ চলে আসছে, অথচ যেটা মিটিংয়ে ছিল না। মানে এটা করাই হয়েছিল যে এক ধরনের একটা চাপ তৈরি করা, চাপ প্রয়োগ করা বা মিডিয়া ব্যাশিং করা, এই কারণে কিন্তু এই জিনিসটা করা হয়েছিল। এবং এইটা যে তালবাহানাটা যে হয়েছে এবং আস্থাহীনতাটা যে আসলে সৃষ্টি হওয়ার মতো পয়েন্ট ছিল, তার সবচেয়ে বড় বিষয়, বড় প্রমাণ সেটা হলো যে এই সমঝোতায় থাকা এবং জামাত ইসলামের খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দায়িত্বশীল এহসানুল মাহবুব জোবায়ের, উনি সেদিন ১-২ দিন আগে উনি মিডিয়ায় বলছিলেন যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এটার জন্য আমরা সরি বলছি। এখন সরিটা আসলে কারা বলছে, কোথায় বলছে, এটা অবশ্য আমরা জানি না, এবং এটা আসলে সরি বলার মতো বিষয় কিনা, এটা কি আসলে সরি কিনা এটাও আসলে বোঝা কঠিন। কেন আসলে এই আসন সময় এত গুরুত্বপূর্ণ একটা কারণ, এখানে সবচেয়ে আস্থাহীনতাটা যে জন্য তৈরি হয়েছে, একদম ভ্যালুয়েবল বা একটা ইনফরমেশন সবাই জানে, সেটা হলো যে যেদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে গুরুত্বপূর্ণ মিটিং রেখে জামাতের নায়েব আমির আবু তাহের সাহেব উনি এনসিপির সাথে মিটিং করতেছিল। দেখেন এনসিপির সাথে মিটিং করা তো দোষের কিছু না, বরং এনসিপি এই জোটে আসলে এই জোটের বা এই সমঝোতার অনেক অনেক গুরুত্ব পায় বা এটা ভারী হয়ে যায়, এটা আমরাও বুঝি যে ইসলামী দলগুলোর সাথে জুলাইয়ের শক্তির একত্রিত হয়েছে, দ্যাট মিনস এটা খুবই পাওয়ারফুল একটা পুশিং হয় জনগণের জন্য। কিন্তু সেটা এরকম রাগডাক রেখে কেন, বা সেটা এরকম মানে মানে গোপনে কেন, যেটা মানে জামাত কেন এটা ঠিক করলো একা একা, যেটাও কিন্তু ইসলামী আন্দোলন ভয় পাইছে যে এখানে জামাতের পলিটিক্স হলো যে এনসিপির সাথে জামাতের মুখোমুখি, এনসিপির সাথে ইসলামী আন্দোলনের মুখোমুখি করে দেয়া, তারা মাঝখান দিয়ে সেফ জোনে চলে যাওয়া। সেম কাহিনী খেলাফত মজলিসের ক্ষেত্রেও হয়েছে, এমন কিছু কিছু আসনের ক্ষেত্রেও এমন হয়েছে। এটা খুবই ইন্টেনশনালি পরিকল্পিতভাবে এই আসনগুলোকে ইসলামী আন্দোলন এবং মানে খেলাফত মজলিসের সাথে এক ধরনের একটা কন্ডাক্টরি জায়গা তৈরি করে ফেলা হয়েছে, কনফ্লিক্ট তৈরি করে ফেলা হয়েছে। এই বিষয়গুলো মূলত আস্থাহীনতা তৈরি করছে। এবং আমি যদি ধরেন মানে পয়েন্ট অফ ভিউ থেকে বলি, এটা আমার কাছে প্রমাণ নাই, বাকি একটা আলাপ আছে বাজারে, সেটা হলো যে জামাতের ইন্টারনাল কিছু বিষয় আছে যেটা নিয়ে অনেকে ফেসবুকে লেখালেখিও করছে। আমি এটা মানে ইনফরমেশন ছাড়া বলা বা দায় দেওয়া, বাকি এটা একটা পলিটিক্যাল ডিসকাশনও ওটা মনে হয়। যেমন ধরেন এই আসন সমঝোতা বা ইসলামী আন্দোলনের সাথে কার্যক্রমে সবচেয়ে বেশি ভালো ভূমিকা রাখছিলেন হলো জামাতের যিনি সেক্রেটারি মিয়া গোলাম মোহাম্মদ পরোয়ার সাহেব, এবং তিনি পিসা হুজুরের ব্যক্তিত্বে এবং চরমনের পিসা হুজুরের যেই মানে যেটাকে বলে যে ওনার যে আমল বা চিন্তা, এইটাতে উনি প্রচণ্ড রকমের বিমোহিত ছিলেন। এবং এটা আমি নিজেও ওনার একটা আলাপে, ইন্টারনাল আলাপে দেখছি, এবং পাবলিকলি উনি অনেক আলাপে এই কথাগুলো বলছেন। কিন্তু অদ্ভুতভাবে এই আসন সমঝোতার ইস্যুগুলোতে গোলাম পরোয়ার সাহেবকে আমরা দেখি নাই।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সবচেয়ে মেধাবী বা চিন্তায় যারা অগ্রসর এমন মানুষগুলোকেই কিন্তু এই আসন সমঝোতার মধ্যে রাখা হয়েছিল। কিন্তু জামাতের ক্ষেত্রে এটা খুবই মনে হয় খুবই নির্দিষ্ট একটা জায়গায় ছিল এবং তারা একটা নিজের আগে একটা প্ল্যান করেই এই কাজটা করছিলেন। তো এই যে রাজনৈতিক আস্থাহীনতাটা তৈরি করে এত সুন্দর একটা সম্ভাবনাকে শেষ করে দেওয়া হলো, এটা খুবই খুবই রিস্কি একটা জায়গায় বাংলাদেশকে ফেলে দেওয়া হয়েছে এবং রাজনীতির জন্য, বিশেষ করে ইসলামপন্থী রাজনীতির জন্য এটা খুবই ক্ষতি হয়েছে। এটা আমরা আমাদের প্রজন্ম থেকে বলতে পারি। আমাদের জন্য এই বিষয়টা নিয়ে আলাপ করা, এই বিষয়টা নিয়ে কথা বলা এটা কষ্টের, কিন্তু আমরা এটা কেন বলতেছি যে এই বিষয়গুলো নিয়ে যদি ডিসকাশন না হয় আমাদের আগামী প্রজন্ম অবশ্যই কষ্ট পাবে। আমি এই পয়েন্ট থেকে একটা কথা বলি, এই যে আস্থাহীনতার বিষয়টা, এটা কিন্তু আমি যে বলতেছি একা তাই না, এটা কিন্তু জামাতের আপনি গুরুত্বপূর্ণ যারা মোটামুটি একটু দায়িত্বশীল ভূমিকায় আছে তারা কিন্তু এটাকে স্বীকারও করে নিচ্ছে। এটা এহসানুল মাহবুব জোবায়ের ভাইকে দেখছি, জোবায়ের সাহেবকে দেখছি, তারপর আমাদের নূর মোহাম্মদ ভাই যিনি জামাতের এমপি, উনিও এক জায়গায় একটা পোস্টে লিখছেন যে এটা বিতর্কিতভাবে মিসিং ছিল, মানে একদম কোট আনকোট যদি বলি যে উনি লিখছেন যে মিসিং এবং ভুল বুঝাবুঝি ছিল। তো এইটা আমাদের জন্য মানে আমরা খুবই কষ্ট পাইছি এই ব্যাপারগুলোতে, এবং যে কোনো কিছুর পরেও এই সমঝোতাটা আসলে হয়ে গেলেই ভালো হইতো, আমরা এটা সবসময় মনে করি। এবং এই সমঝোতাটা না হওয়া, এবং আমি এই ভিডিওগুলো যখন করতেছি তখন হয়তো সমঝোতাটা হয় নাই এবং নির্বাচনের দিন পর্যন্ত অপশন আছে, কিন্তু সমঝোতাটা যদি কোনোভাবেও যদি ইন্টারনাল সমঝোতাও হয়, এটা জাতির জন্য, ইসলাম পন্থার জন্য ভালো হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং আমরা এই ব্যাপারগুলো নিয়ে পাবলিকলি আলাপ দিছি যে এই বিষয়গুলো অ্যাড্রেস করেন, যে এগুলোতে নয়তো প্রবলেমের সৃষ্টি হবে। আলটিমেটলি তাই হয়েছে। এটা আমাদের জন্য হতাশার, এবং আমি মনে করি এটা শুধু আমাদের বলতে, আমি যে যারা মনে করেন যে এটা শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনাই পীর সাহেবের দলের অনুসারী যারা আছে তাদের জন্য তা না। এই যে 11টা দল বা 12টা দল ছিল বা আপনার ইসলামপন্থী যারাই ছিল, সবার জন্য এটা ক্ষতিকর, সবার জন্য। এটা বুঝতে পারবেন নির্বাচনের পরে আসলে, যেটা আসলে কোন পর্যায়ে ক্ষতির জায়গায় এটা গেছে এটা নির্বাচনের পরে বোঝা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হতাশার জায়গাগুলো কাটায় ওঠার তৌফিক দান করুক। এবং এই ভিডিওতে আমি শুরুতেও বলছিলাম যে আমরা গণভোটে যে হ্যাঁ বলুন এই আলাপটা আমরা দিব অবশ্যই, কারণ গণভোট আমাদের দেশের জন্য, আমাদের দেশকে আগামীর জন্য, দেশের আগামীর জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। গণভোটে অবশ্যই হ্যাঁ বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।